আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? স্টাডি জোনের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা করাবো পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের চতুর্থ অধ্যায় ভগ্নাংশের 50 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা আজকে সমাধান করবো এবং বোঝার চেষ্টা করব। দেখো, আমরা আগের ক্লাসে করিয়েছিলাম কিভাবে অপ্রকৃত মানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করা যায়। এবার আজকে আমরা শিখবো কিভাবে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়। কারণ যেমন মিশ্র থেকে অপ্রকৃত করা যায়, তেমন অপ্রকৃত থেকেও মিশ্র করা যায়। তো সেটা কিভাবে দেখো, এখানে আছে দেখো 9/4, কারণ এটা হচ্ছে আমাদের, এটার নাম হচ্ছে লব, এটার নাম হচ্ছে হর। তো আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা কি? যে ভগ্নাংশের হরের চাইতে লব বড় সেটাকে বলা হয় হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন দেখো আছে, আমরা যদি এখন এই 4 দিয়ে 9কে ভাগ করি তাহলে কয়বার যায়? 1 2 3 4, 1 2 3 4। কারণ দেখো দুইবার যায়, কারণ আমরা জানি 4 দুগুণে 8। আমরা তুমি দেখো এখানে 9 যদি আমি 4 দিয়ে ভাগ করি দুইবার যায়, 4 দুগুণে 8, হাতে থাকে 1, এই যে বাকি থাকে 1, তাহলে আমাদের দুইবার যায়। তাহলে 1 2 3 4, একবার 1 2 3 4, এই যে দুইবার, 4 হচ্ছে দুইবার যাওয়ার পর কি আছে আমার হাতে আছে 1, এই যে হচ্ছে আমার হাতের 1। এটা মিলাই কি আমার উপরে আর নিচে কয় ঘর করে? এই যে 4 ঘর করে, দেখো 4 ঘর করে নিছি। কারণ 4 ঘর হইতে এখানে আরও 3 ঘর বাকি থাকে এখানকার উপরে 4 হইতে, কারণ আরও যদি 3 এখানে 9 সাথে যোগ করা থাকতো বা 1-এর সাথে যদি আরও 3 যোগ করা যেত তাহলে 4 হলে আমরা 4 আরও একবার নিতে পারতাম। আচ্ছা, যাই হোক, তাহলে এই 4 দিয়ে যখন আমরা 9-রে ভাগ করছিলাম তখন আমাদের ভাগফল কত হয়েছিল? ভাগফল হয়েছিল আমাদের 2। ভাগফল হয়েছিল আমাদের 2। যেটা ভাগফল হবে সেটা আমরা পূর্ণ সংখ্যা হিসেবে পাশে লিখে দেব, আর যেটা নিচে আছে সেটা সবসময় আমরা নিচে লিখব। বুঝতে পারছো? নিচে লিখব। নিচে লেখার পর আমাদের যে ভাগ শেষটা থাকবে সেটা আমরা এই উপরে লিখে দেব। মনে রাখতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার উপায় হচ্ছে, প্রথমে আমরা কি করব? ভগ্নাংশটাকে ভাগ করব। ভাগ করার পর যেটা আমাদের ভাগফল হবে সেটা হবে পূর্ণ সংখ্যা প্রথমে বলবে। আর নিচের যে হরের কখনোই পরিবর্তন হয় না মিশ্র ভগ্নাংশ করতে গেলেও অপ্রকৃত ভগ্নাংশ করতে গেলেও। তাহলে হরটা আমাদের হরের জায়গায় নিচেই থাকবে, আর যে ভাগ শেষটা থাকবে সেটা হবে আমাদের লব। বুঝতে পারছো? তাহলে এই যে দেখো এখানে ভাগ করে দিচ্ছি, 9-রে 4 দিয়ে ভাগ করলে 2 আর ভাগ শেষ 1, এজন্য এটা হচ্ছে আমাদের এই ভাগফল, আর এই উপরেরটা হচ্ছে আমাদের ভাগশেষ। যেটা আমি মুখে বললাম সেটা এখানে এভাবে লিখেই দিয়েছে। তাহলে দেখো লবের দিকে লক্ষ্য করি, 2টি 4 ও একটি 1 মিলে 9 হয়। এই যে যেখানে আমি বলছিলাম যে 2টা 4, কারণ 2বার ভাগ করা যায়, 2টা 4 আর একটা অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট 1। তাহলে 2টা 4 আর 1 মিলে হচ্ছে আমাদের কি হয়? লব হয়, এই যে 9। কারণ 4 2 8 আর 1 যোগ করলে হয় হচ্ছে 9। বুঝতে পারছো? এখন দেখো এখানে কিছু নিয়ম দিছে। কি বলছে? বলছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর, মানে অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি এখানে সেটাই। তার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো তোমরা মুখস্থ করবা। বলছে লবকে হর দ্বারা ভাগ করি, মানে এই যে রব, এই লবকে কি আমরা হর দ্বারা ভাগ করছি না? ভাগ করার পর ভাগফলকে পূর্ণ সংখ্যার অংশে, এই যে ভাগফল হয়েছে আমাদের কত? 2। এর উপরে আমি ভাগ করেছিলাম সেখানেও এই যে পূর্ণ সংখ্যার এখানে লিখেছি। লেখার পরে ভাগ শেষকে লব হিসেবে লিখি, এই যে এবং ভাগ শেষকে আমরা কি লব হিসেবেই লিখছি। হর একই থাকবে, আমি আগেই বলেছি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত এবং অপ্রকৃত থেকে মিশ্র যেটাই করো সেখানে হর যা আছে তাই থাকবে, হরের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? তো এই নিয়মটা অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিও। তারপরে কি বলছে? তবে বলছি রং করি ও খালি ঘর পূরণ করি। ওই যে আগেরটা আমাদের যেভাবে রং করছিলাম ওইভাবে রং করে খালি ঘর পূরণ করতে হবে। এখানে আছে কি 7/3 আছে, তো 7টা যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 2 6, 2বার ভাগ শেষ থাকে 1, তাহলে 3 কয়বার যায়? 2বার যায়। তাহলে এই যে এভাবে রং 3 একবার, 3 2বার, আর ভাগ শেষ আছে কত? 1, ভাগ শেষটা আমরা এখানে যোগ করে দিব। তাহলে দেখো আমাদের এই দুইটা হচ্ছে কি ভাগফল, তাহলে ভাগফল হচ্ছে আমাদের 2, হর যা আছে তাই থাকবে আমাদের, আর ভাগ শেষ আছে 1, ভাগ শেষ 1 এখানে থাকবে। বুঝতে পারছো? পরেরটাও ঠিক একই রকম। 16-রে যখন আমরা 5 দিয়ে ভাগ করব, এভাবে 16-রে 5 দিয়ে ভাগ, তাহলে 3 5 15, তাহলে কি থাকে আমাদের হাতের 1। তাহলে
3বার যায়, 5 3বার, তাহলে 5 রে 3বার আমরা যদি রং করি, 1 2 3 4 5 টাকার ঘর আছে, 2 এই 2বার, তারপরে আরও একবার নিব, 3বার হয়ে গেল। হাতের আছে কত, মানে আমাদের ভাগশেষ আছে 1, ভাগশেষটা একটা আমরা এখানে ধরে দিব। তাহলে কত হলো, 3 5 15 আর 1 16 হলো না, উপরে 16। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা কত আছে, 3, কারণ 3 হয় ভাগফল, ভাগফলটাকে আমরা পূর্ণ সংখ্যার জায়গায় বসিয়ে দেব। যেটা হর সেটা আমরা হরের জায়গায় বসিয়ে দিব, আর যেটা আমাদের ভাগশেষ মানে এই যে 1, এই যে 1, এই ভাগশেষটা আমরা লবের জায়গায় বসিয়ে দেব। তারপরে দেখো এখানে বলছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। হ্যাঁ, তো চলো আমরা এই অঙ্কগুলো একটু খাতা কলমে করি। আমাদের 1 নম্বরে আছে 7/5, যাকে আমরা কি করব, আমরা মিশ্র ভগ্নাংশের থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। অপ্রকৃত ভগ্নাংশে আছে সেটাকে আমরা মিশ্র বানাবো। মিশ্র বানানোর জন্য আমাদের কি করতে হবে, দেখো আমি বলছিলাম যে প্রথমে কী করতে হবে, 7কে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে, একবার যায়, তাহলে হাতে থাকে 2। তাহলে দেখো আমাদের পূর্ণ সংখ্যা কত, এখানে 1, যেটা ভাগফল, পূর্ণ সংখ্যার 1 ভাগফলের জায়গায় লিখব, নিচে হরের জায়গায় আমরা হরই লিখে দিব, তারপর ভাগশেষ আছে 2, ভাগশেষ লিখে দেব, হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। আবার 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে 8/4। তো 8/4কে যদি আমরা এখানে করতে যাই, অপ্রকৃত ভগ্নাংশ বানাইতে যাই, তাহলে দেখো কি করতে হবে, 8কে আমরা 4 দ্বারা ভাগ করব। কয়বার যাবে, 2বার, 4 দ্বিগুণে 8, হাতে কিছুই থাকে না, দেখছো, হাতে আমাদের এখানে কিছুই নাই। দেখো আমাদের ভাগফল হচ্ছে 2, কিন্তু এখানে কোনো ভাগশেষ নাই, তাহলে এটার সমান হবে 2, কারণ এখানে মিশ্র হয়ই না। এটাতে এটারে ভাগ করলে এমনিতেও 2 হয়, সেই সূত্রে আমরা এখানে এটা লিখে শুধু 2 লিখে দিব। তারপর আছে কত, 3 নাম্বার। 3 নাম্বার আছে হচ্ছে আমাদের 22/7। তো দেখো এই পাশে আমরা শুধু রাফ করার জন্য রাখি, তাহলে আমরা যদি 22 রে 7 দ্বারা ভাগ করি, তাই 3 7 21, হাতে থাকে কত আমাদের 1। তাহলে দেখো এখানে পূর্ণ সংখ্যা 3, তো পূর্ণ সংখ্যার জায়গায় আমরা 3 লিখব, নিচে কত হরের জায়গায় লিখব, ভাগশেষে 1 আমরা উপরে লিখব। তারপরে কি 4 আছে হচ্ছে 35/8। তো 35টা আমরা কী করব, 8 দিয়ে ভাগ করব। 35রে 8 দিয়ে ভাগ করলে 4 8 32, 4বার, তাহলে 3 দিয়ে 32, হাতে 3 থাকে, মানে ভাগশেষ থাকে 3, তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখব 4, আর নিচে যেটা আছে সেটাই লিখব হরের জায়গায়, আর ভাগশেষ হচ্ছে 3, আমরা উপরে লিখে দেব 4। ঠিক আছে, তারপর দেখো 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে, 40/10। ঠিক আছে, তো দেখো এখন 40-এ যদি আমরা 10 দিয়ে ভাগ করতে যাই, কত, 4 10-এ 40, 4 আসে, তাহলে এটা সমান শুধু 4 লিখে দিবা, হয়ে যাবে অঙ্কগুলা। বুঝতে পারছো? এরপরে দেখো এরপরের অংশ হচ্ছে আমাদের সমতুল ভগ্নাংশ। তো সমতুল ভগ্নাংশটা কি, সমতুল ভগ্নাংশ হচ্ছে এরকম, আমি তোমাদের যদি একদম সহজ করে বলতে যাই, মনে করো 1 কেজি চিনি আর 1 কেজি লবণ, দুইটার ওজনই তো 1 কেজি, তাই না? তাহলে আমি তো লিখতেই পারি 1 কেজি চিনি সমান 1 কেজি লবণ। তো ওজনের দিক থেকে তো দুইটাই সমান, ঠিক কিনা? তো এই 1 কেজি চিনির সমান হচ্ছে 1 কেজি লবণ, এটাই হচ্ছে মূলত সমান, মানে দুইটাই তো সমান কেজিতে, ওজনের সমান, কিন্তু আমি কিন্তু দামে বলিনি বা স্বাদে বলিনি, ওজনে কিন্তু দুইটা সমান। 1 কেজির ওজন, চিনির ওজনও যতটুকু, 1 কেজি লবণের ওজনও সমান, একই, দুইটাতে একই ওজনের, তাহলে এটার সমান এটা ওজনের দিক থেকে, হ্যাঁ, আবার এটার সমান এটা, যেটাই বলি আমরা। ঠিক এরকম সমতুল ভগ্নাংশগুলার মানে মানের কোনো পরিবর্তন হবে না ভগ্নাংশের। আর এটাকে বের করার নিয়ম হচ্ছে, এটা দুইভাবে ভাগ করা যায়, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করার মাধ্যমে আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারি। সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশটার উপরে নির্ভর করব, কি করব। যেমন এটা দেখো 1 আর 3, এটা দিয়ে আমরা ভাগ করতে পারি না, তো এটাকে আমরা গুণ করে করে সমতুল ভগ্নাংশ বের করব। আবার যেটার ভগ্নাংশ অনেক বড় থাকবে, মনে করো এখানে যদি আমাদের থাকতো যে 60/40, এটা সমতুল ভগ্নাংশ বের করতে গেলে আমরা এটাকে ভাগ করে বের করতাম, কারণ এটা অনেক বড় সংখ্যা, আর এটা তো ছোট, এই জন্য আমরা এটাকে গুণ করে বের করব। তাহলে তোমরা মনে রাখবা, সমতুল ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে, ভগ্নাংশটাকে, ভগ্নাংশের যে হর এবং লব থাকবে
দুইটাকেই একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে সমতুল ভগ্নাংশ বের করতে হবে, তাহলে তার মানের কোনো পরিবর্তন হবে না। কারণ কাটাকাটি করে বা গুণ করে একই হবে আবার সব কিছুর মান, এজন্য তার মানের কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে 1 আর 3-এর সমতুল ভগ্নাংশ প্রথমে কি করছে, উপরের লবকে 2 দ্বারা গুণ করছে এবং হরকেও 2 দ্বারা গুণ করছে, তাহলে 2 অক্ষে 2, 3 দুগুণে 6। আবার এটাকে যদি আমরা এক কাজ করি, যদি আমরা এটাকে 3 দ্বারা গুণ করতাম, মনে করো 3 দ্বারা গুণ করতাম, তাহলে 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9। আবার যদি আমরা 4 দিয়ে গুণ করি উভয় পক্ষকে, তাহলে 4 অক্ষে 4 আর 3 4 12। মানে হচ্ছে দেখো এইগুলো সবই এটার সমতুল ভগ্নাংশ, মানে এটার সমান এটা, এটার সমান এটা, এটার সমান এটা, মানে সবগুলো একটার একটা সমান। আবার আমি লিখতেই পারি যে 1-এর 3 সমান 12-র 4। কেন হবে? কারণ কাটাকাটি করলে দেখো 4 অক্ষে 4, 3 4 12, মানের কোনো পরিবর্তন হয় না, একই হয়ে যায়। এজন্যই এটার সমান এটা, এটা সমান, সবগুলো সমান, সবগুলোর মূল্য হচ্ছে বা মান হচ্ছে সমান। বুঝতে পারছো? তো এটাকেই হচ্ছে সমতুল ভগ্নাংশ বলা হয়। তাহলে দেখো এখানে বলছে, একটা অঙ্ক দিছে যে 3/8-এর 4টি সমতুল ভগ্নাংশ লিখি। দেখো 3 একটা মৌলিক সংখ্যা, এটাকে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, তো আমরা গুণ করে করে সমতুল ভগ্নাংশ বের করব। দেখো আমরা এভাবে বের করতে পারি যে 8-এর 3 গুণন 2 গুণন 2, তাহলে এটার একটা সমতুল ভগ্নাংশ 3 দুগুণে 6, 8 দুগুণে 16। আবার দেখো আবার আমরা বের করতে পারি 3 গুণন 3, 8 গুণন 3, তাহলে কি 3 তিরিক্ষে 9, 3 8 24, দুইটা বের হলো, আরও দুইটা, তাহলে আমরা 3 গুণন 4, 8 গুণন 4, তাহলে কি 3 4 12, তারপরে 4 8 32। আবার 3 গুণন 5, 8 গুণন 5, তাহলে 3 5 15, 5 8 40। দেখো 4টে ভগ্নাংশ সমতুল হয়ে গেল। এখন আমরা এটা লিখব যে 8-এর 3 সমান 16-র 6 সমান 24-এর হচ্ছে 9 সমান হচ্ছে 32-এর 12 সমান 40-এর 15, কারণ এগুলো সবগুলো সমান, এই জন্য এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। তারপর দেখো এখানে কি বলছে, 8-এর 24-এর সমতুল। কারণ দেখো 8-এর 24-এর সমতুল বিভিন্নভাবে করা যায়। 8-রে যদি আমি 2 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, দেখো উভয় পক্ষের 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি 4 দ্বিগুণে 8, 12 দ্বিগুণে 24। আবার দেখো এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, এটাকে যদি আমি ভাগ করি 2 দ্বারা, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, দেখছো? আবার এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা, তাহলে 2 দ্বারা ভাগ করলে 1, 2 অক্ষে 2 আর 3 দুগুণে 6, দেখছো? এটাও আবার সমতুল ভগ্নাংশ হয়। তাহলে এভাবেও সমতুল ভগ্নাংশ তৈরি করা যাবে। তাহলে আমরা সমতুল ভগ্নাংশ কীভাবে বের করা যায় বুঝলাম, যে ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ ভাগ করার মাধ্যমে আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারি। দেখো এখানে লিখছে যে 4 দ্বিগুণে 8, এই যে 4 আর 6 দ্বিগুণে 12, এই যে 2 দিয়ে ভাগ করে যে 12। আবার দেখো এখানে 4-রে আমরা কী করছি, 4-রে 2 দ্বারা ভাগ করছি, 12-রেও 2 দ্বারা, তাহলে 6 দ্বিগুণে 12, এই যে 6, 2 দ্বিগুণে 4, এই যে 2। আবার এখানে 2 দ্বারা ভাগ করছি, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, এই যে 3। বুঝতে পারছো? তাহলে এখানে দেখা গেলো কি বলছে, কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করেও ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে সমতুল ভগ্নাংশ কি পাওয়া যায়, কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ ভাগ করার মাধ্যমে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি বলছে দেখো, খালি ঘরের সংখ্যাগুলোতে নির্ণয় করি, খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয়, মানে এখানে কিছু সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। দেখো এখানে 3 দিছে, এখানে 7 দিছে, উপরে 9 আছে, এটার সমান, আর নিচে কত হবে, তাহলে 9 আছে যেহেতু, তার মানে এটার সাথে এটা বড় আছে। তো এটা কীভাবে নিল, আমরা কীভাবে বুঝবো, দেখো 3 দ্বারা আমরা 9কে ভাগ করলে 3 তিরিক্ষে 9 হয়, তার মানে এই 3কে 3 দ্বারা গুণ করলে 9 হয়। তাহলে 3কে যেহেতু 3 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে 7কেও আমরা 3 দিয়েই গুণ করবো। 7-রে 3 দ্বারা গুণ করলে কত হয়, 3 7 21 হয়।
হ্যাঁ, আবার দেখো নিচে 18 দিছে, উপরে ফাঁকা ঘর, নিচে 9 আছে, তাহলে 9-এর সাথে কি 18 বড়, তাহলে এই 9 দিয়ে 18 ভাগ করলে কত হয় 2, তার মানে এই 9কে 2 দ্বারা গুণ করলে 18 হবে। তাহলে 9কে যেহেতু 2 দ্বারা গুণ করে 18 হয়েছে, তাহলে 5কেও আমরা কি করব 2 দ্বারা গুণ করে 10 লিখব। আর এখানে আমরা হচ্ছে 3 দ্বারা গুণ করছি উভয় পক্ষকে। এখানে দেখো আবার এখানে 7 আছে আর নিচে 21 আছে, কিন্তু এখানে দেখো সমতুল ভগ্নাংশে এখানে 1, মানে লবের জায়গায় 1 আছে, হরের জায়গায় খালি আছে, যেহেতু এটার সাথে এটা ছোট না, তার মানে কি 7 রে কত দিয়ে ভাগ করলে 1 হয়, 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, তার মানে এটা হচ্ছে ভাগ 7 দ্বারা। আর উপরে নিচে যেহেতু একই সংখ্যা দ্বারা ভাগ, এখানেও 7 দ্বারা ভাগ, তাহলে 7 দ্বারা 21টা ভাগ করলে কত হবে 3 7 21, 3 হবে এখানে। আবার দেখো এখানে 9, এখানে 36 আছে আমাদের হরের জায়গায়, আবার হরের জায়গায় এখানে 12, তার মানে কি এটার সাথে এটা ছোট হলে কি 12 দিয়ে আমরা এটার সাথে ভাগ করি, কত হয় 3 12 36। তো 36টা যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 12 হয়। তাহলে আমরা 9কেও 3 দিয়ে ভাগ করব, কারণ উপরে নিচে যেহেতু একই সংখ্যা দ্বারা আমাদের ভাগ করতে হবে ভগ্নাংশের, তাহলে 3 তিরিক্ষে 9, 3 বার হবে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটা ক্লাসে। আর আমার এই ক্লাসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো।